আর হ্যাপি নিউ ইয়ার। 2017-তে এই প্রথম ভালো আছি ভালো থেকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের। আর ওই হ্যাপি নিউ ইয়ার বলাটার মধ্যে কোথাও একটা হ্যাপিনেস আসে এই কারণে, কারণ সেটা ভালো থাকার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তো সেই একটি প্রার্থনা বছরের শুরুতে সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আমাদের সঙ্গে আজকে এই বছরের প্রথম দিনের অতিথি মনোরোগ চিকিৎসক ডক্টর গৌতম বন্দ্যোপাধ্যায়। তা তোমাকেও বলি হ্যাপি নিউ ইয়ার। আসলে আমরা আলোচনা যেটা করছিলাম যে বছরের শুরুতেই এরকম একটা কথা বলে দেয়া বোধহয় ভালো, যে বছরটা তাড়াতাড়ি শেষ হবে না, ইউ কান্ট হারি সানরাইজ, মানে অপেক্ষা করতেই হয়। কাজে বিষয়টা যদি আজকে আমরা ধৈর্য নিয়ে আলোচনা করি তাহলে সেটা খুব অর্থবাহী উপযুক্ত বিষয়। আপনারা টেলিফোনে যোগাযোগ করুন, আপনারা ছাড়া তো আমাদের অনুষ্ঠান অসম্পূর্ণ থাকে। 40073267 আর 40073269। এটা খুব ছোটবেলা থেকেই কিন্তু এই কথাগুলো আমরা নানাভাবে শুনেছি। একটা আমি বলেই দিলাম যে হবে মা হবে, ইউ কান্ট হ্যারি সানরাইজ। আর এটা হচ্ছে সেই ঔপনিবেশিকতার আমলে আমাদের মা বাবারা একটু ইংরেজি বলতেন তো ঝগড়া করবার সময় বা উপদেশ দেওয়ার সময়। আরেকটা তো সেই সারদা মুনির চিরকালের কথা, যে সয় সে রয়। এটা এই কথাগুলোর কিন্তু একেবারে জীবন থেকে উঠে আসা। এটা আমরা বলি যে ওর খুব ধৈর্য কম বা ওর খুব অনেকটা বেশি ধৈর্য, এই ব্যাপারগুলোতে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের জায়গা থাকে। হ্যাঁ, এবং তার সেটার সঙ্গে লিঙ্কড অনেক কিছু। ধৈর্য যার বেশি তার ক্ষেত্রে তার রাগের ফেটে পড়ার আশঙ্কাটাও তার কম। ধৈর্য যার বেশি তার ওপেননেসটা অনেক দৃঢ় হয়, তার কারণ তিনি অ্যাকসেপ্ট করেন অনেক কিছু অনেকক্ষণ ধরে। ধৈর্য যার বেশি তিনি সহজে বোর হন না। এই যে কথায় কথায় আমরা বোরডামের কথা বলি, তা সেজন্য এটা তো খুব জরুরি যে কোনো জিনিসই আমাদের কাছে অনেকে আসেন চিকিৎসার জন্য, সেক্ষেত্রে তাকে আমাদের বলতে হয় যে দেখো বাপু, আমরা ওষুধ দিয়েছি, যেটা আপনার লাগবে সেই বিষয়টা করেছি। তাতে অনেকে বুঝতে চান না, না তাহলে তাড়াতাড়ি হচ্ছে না, এই হচ্ছে না। তাই আমি অনেক সময় জিজ্ঞেস করি যে আচ্ছা আপনি ভাত রাঁধতে পারেন? তখন হ্যাঁ ভাত রাঁধতে তো পারি। ঠিক আছে, যে আপনি চাল দিয়ে জল দিয়ে আগুন দিয়ে আপনি তারপরে নামিয়ে নেন তো সাথে সাথে? না, তা কি করে হবে, তো ফুটবার জন্য সময় দিতে হবে। আমি তাই। তা সেই জায়গাটা যেটা যার যতটা সময়, সেই সময়টা তাকে দিতে হয়। আজকে বাবা মায়েরা যেরকম শৈশবটাকে সংক্ষিপ্ত করে দিয়েছে, খুব তাড়াতাড়ি সবকিছু শিখিয়ে দেওয়ার জায়গা হচ্ছে, তাতে কিন্তু শৈশব সংক্ষিপ্ত হয়তো হচ্ছে, কিন্তু কৈশোর দীর্ঘায়িত হচ্ছে। সমস্যাটা হচ্ছে ডিপেন্ডেন্স কিন্তু যাচ্ছে না। সেজন্য সময়কে দিতে হবে। এটাই বোধহয় ধৈর্যের জায়গা। আর নতুন বছর শুরু হলে তো আমার একটু ভয় লাগে, তার কারণ আমার মনে হয় কি কি লুকিয়ে আছে এর মধ্যে কে জানি না। তা অনেক বিপদ আপদ থাকতে পারে, ভালো সম্ভাবনা থাকতে পারে, দুঃখের আশঙ্কা থাকতে পারে, সব ঠিক আছে। সব মিলিয়ে ভাবনাটা ভালোর দিকেই, আমাদের তো কোনোটা পাল্টাতে পারি না, আমরা সেটা অতিক্রম করতে পারি অথবা সহ্য করতে পারি। কাজে সেটা নিয়ে না ভেবে যেমন আসবে, সেটা একটা টাইম ফ্রেমের জায়গা থেকে মানুষ এইভাবে ভাবতে ভালোবাসে যে আচ্ছা এটা হলো, এই ক্লাসটা শেষ হলো, তাহলে পরের ক্লাসটাতে বা এই প্রমোশন পাওয়ার পর আমি পরের বছর খুব ভালো করে পড়াশোনা করব। এই যে ভাবনাটা, এটাও থাকে। কিন্তু এই বছরটা ধরো আমার খুব ভালো গেছে 2016, তা আমি সেটা স্বীকারও করব, করে আমি 80 বছর কেমন যাবে এরম ভাবনার পাশাপাশি এরমও একটা ভাবনা থাকবে 80 বছরটা হয়তো আরো ভালো হবে। এক্স্যাক্টলি। তবে আমাকে চালায়। আপনার পজিটিভ এক্সপেরিয়েন্স গুলোকে যখন আমরা কাউন্ট করি না, তখন এই ভাবনাটা ভাবা সহজ হয়। আর যারা নেগেটিভ এক্সপেরিয়েন্স গুলোকে বেশি বেশি করে কাউন্ট করেন, তারা জানেন কি জানি কি হবে, আরো হয়তো খারাপ কিছু আসবে। এটা হয়, এটা নির্ভর করছে সেই আমিটার উপর। আসলে কয়েক ঘন্টা আগে যে আমি মানুষটা ছিলাম, আর কয়েক ঘন্টা পরে নতুন বছরে তো আমিই থাকছি, আমি তো খুব চেঞ্জ হইনি। তা ন্যাচারালি
আমার ভাবনার মধ্যেই ওই রসদটা থাকছে যে আশঙ্কা না সম্ভাবনা। এবং এটাও বোধহয় রিলেটেড, যদি আমার সাফল্যের মাপ বেশি হয় তাহলে আমি সাফল্যের কথা ভাবি, আর অসাফল্য যদি আমার বেশি হয় তাহলে আমি আশঙ্কায় ভুগি। এটা হবেই, তার কারণ ওটাই তো আমার আত্মমূল্য বাড়াচ্ছে, ওটাই আমার আত্মবিশ্বাস বাড়াচ্ছে। প্রচুর লোককে বলতে শুনি না যে তোর কি আর হবে, এই একটা অদ্ভুত ব্যাপার। কি হ্যাপিনেস, আবার কি হ্যাপি নিউ ইয়ার মানেটা কি? এটা হয়তো কাস্টমারি হ্যাপি নিউ ইয়ার, কিন্তু এই যে আমরা প্রত্যেকদিন বলি যে ভালো থেকো ভালো রেখো, সবটা তো কাস্টমারি না, কোথাও আমরা তো ভেতর থেকে সেই ভালো কথাটাও ভাবি। কেন না, সেটা অন্ধকার ভাববো কেন? হ্যাঁ, শুধু তাই নয়, মানে আমি ভালো থাকবো তবেই যদি আমার চারপাশটা ভালো থাকে। ঠিক কথা, আমি ভালো না থাকলে আমি চারপাশ ভালো করতেও পারবো না। এক্স্যাক্টলি, আমি তো সবসময় নেগেটিভ ওয়েতে খুব নানা রকম ইনহিবিশন, খুব নানা রকম বিষয়গুলোকে চাপিয়ে দেওয়া, সরে যাওয়া, টার্গেটটাকে যত ছোট রাখা যায় সেইভাবে ভাবা। হ্যাঁ, মানে প্রতিটা পদক্ষেপে আমরা অনেক সময় স্বস্তিতে থাকতে চাই। এই স্বস্তির জায়গাটাতে আমরা অনেক সময় টার্গেট গুলোকে এমন করে ফেলি যে সামনে এগোনোর শক্তিটা চলে যায়। সেই জন্য ভালোটা ভাবতেই হয়। ভালোটুকু একটা ফোর্স, ভালো ভাবাটা ঠিক। ভীষণ খারাপ আছি, সত্যিই খারাপ আছি, চারিদিকে হয়তো এগোতে পারছি না, নানা কারণে কনসেন্ট্রেট করতে পারছি না, যেই দাঁড়াবো ভাবছি হয়তো একটা মৃত্যু সংবাদ এলো, কি কারো শরীর খারাপ এলো, তখন না ওই পাঁচিলের ভেতর থেকে ছোট্ট আলোটার দিকে তাকাতেই হয়, না তাকালে ওই ওদেরই বা অ্যাটেন্ড করতে যাবো কি করে? নিজেকে ঠিক রাখতে হবে, নিজেকে দু পায়ের উপর সোজা। আজকে যেমন আমি না এই আসবার ঠিক আগে আমার খুব প্রিয় ছোট ছোট বন্ধুদের একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম একটু শুনেছি, ডিটেল জানি না এখনো, কিন্তু আমি কাজটার মধ্যে আমাকে ঢুকে পড়তে হয়েছে বলে আমি সেই ফোন টোন গুলো করতে পারিনি। একটা মনের মধ্যে মহাশঙ্কা মহা আশা এই একটা রয়েছে, কিন্তু শো মাস্ট গো অন, এবং সেখান থেকে একটা ভালো আলো আসবে এরকম একটা প্রত্যাশা নিয়ে আমাদের সকলকেই চলতে হয়। একটা টেলিফোন আছে বোধহয়। নিশ্চয়ই। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, আপনাকে নমস্কার, ডাক্তারবাবুকে নমস্কার। আমি ইচ্ছাপুর, আমি আনন্দবাগ থেকে বলছি, শান্তনা ভট্টাচার্য। আচ্ছা, আমি আমার হাজবেন্ডের ব্যাপারে একটু জিজ্ঞাসা করতে চাই। হাজবেন্ড 15 সালের 7ই নভেম্বর একটা স্মাইল স্ট্রোক হয়। সেই স্মাইল স্ট্রোকে ওনার মেমোরি, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন আর কি। হ্যাঁ, তা অনেক ডাক্তার, যেমন এসপি গড়াইকে দেখালাম, সাধনা, তারপর এখানে দেবাশিস ভট্টাচার্যকেও দেখিয়েছেন, এখন উনি SS নন্দীর কাছে ট্রিটমেন্টে রয়েছেন। হ্যাঁ, কিন্তু মেমোরি সেইভাবে ফিরে পাচ্ছেন না। উনি সিগারেট খাওয়া, খুব সিগারেট খেতে ওনারা বারণ করেছেন, সিগারেটও খাচ্ছেন, তাতে নাকি মেমোরি নাকি ফিরে পাওয়া যায় না। তা আমার জিজ্ঞাসা, মেমোরি কি আর ফিরে পাওয়া যায় না যদি মেমোরি লস হয়? আমি এখন কি করবো ম্যাডাম? আমার এখনো হাজবেন্ডের 2 বছর চাকরি, আমি নিজে রেটিনা ডিটাচমেন্টে ভুগছি, মানে পেশেন্ট। বাড়িতে আমার ছেলে একটি, সেও বাইরে থাকে, খুব দুরবস্থার মধ্যেই রয়েছি, বৌমা একা, বাচ্চা, এই নিয়ে কোন রকম চলছে। ওনার 2 বছর এখনো চাকরি আছেন। তা আমি এমন অবস্থায় কি করবো? আমি হতাশা হয়ে যাচ্ছি। একটু ডাক্তারবাবু যদি বলেন তাহলে আমি একটু আর কি জোর পাই। নিশ্চয়ই। আপনি প্রশ্ন করবে কিছু? না, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ডাক্তারবাবু বলছেন। ইতিমধ্যেই যারা দেখেছেন তারা স্নায়ুবিদ, হ্যাঁ, এবং তারা মেমোরি ডেফিসিয়েন্সি কতটা তৈরি হয়েছে, আসলে সেটা কি হয়, সরাসরি কোন এরিয়াটাতে কতটা এফেক্টেড হয়েছে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টে বা স্ট্রোক উনি যেটা বলছেন, সেটার উপর নির্ভর করে। যে আমাদের মস্তিষ্কের মধ্যে না অনেকগুলো জায়গা আছে, যে কোনো জায়গাটা গেলে হয়তো অনেকটা বেশি ক্ষতি হয়, কোনো জায়গাটাতে কম হয়, কোনো জায়গাটাতে কাজ চালানো মেমোরিটা থাকে, কোনোটাতে হয়তো শব্দগুলো ভুলে যান, এই জায়গাটা থাকে। সবচাইতে ভালো তারাই বলতে পারবেন যারা ওনার চিকিৎসা করছেন। এক, কিন্তু কখনোই উনি যখন বাকি কাজকর্মগুলো করতে পারছেন, বা সেখানে কি হয়, সম্পূর্ণ মেমোরি চলে গেল, যে একেবারে কিছু পাচ্ছেন না, কোন কাজটা কিভাবে করতে হয় সেটা একেবারে বিস্তৃত হচ্ছেন, এই অবস্থাটা কখনো কখনো আসে নিশ্চয়ই, কিন্তু চলাফেরা যখন করতে পারছেন, অন্য কিছু করছেন, গ্র্যাজুয়ালি এটা রিকভার করে।
যদি না নতুন করে আবার স্ট্রোক কোনো আঘাত আসে, যদি ওই জায়গা থেকে একটা আশঙ্কা তো থাকেই, যার একবার হয়েছে তার জায়গা থেকে সেটা রেকভার করার একটা জায়গা থাকে, তো সেগুলোকে মেনটেন করা এবং ডাক্তারবাবুদের কথাবার্তা যদি একটু শোনেন তাহলে কি হবে, এই আশঙ্কাটা অনেকটা কমে যায়। এটা হচ্ছে প্রথম জায়গা। আর সচরাচর দেখা যায় যে নতুন করে কোনো স্ট্রোক না হলে সেটা আর এক্সটেন্ডেড হয়ে যাচ্ছে, সেটা হয় না, বরং যে একেবারে বেসিক যে কাজগুলি সেগুলো চালানোর মতন রাস্তাটা ওনাকে তৈরি করে নিতে হবে। মানে আমার মেমোরি রিজার্ভে এখনো যা আছে সেটা দিয়ে যদি দেখা যায় যে আমি রাস্তায় বেরিয়ে আমি একটা কাজ করে চলে আসতে পারছি, আমি একটা নোট বই মেনটেন করছি, যে জায়গাটা কাউকে টাকা পয়সা দেওয়ার বিষয় থাকতে পারে, কোনো ফোন নাম্বার মনে না থাকতে পারে, কোনো কাজের জায়গা থেকে একটা কাজ কোন দিন করতে হবে, এগুলো লিখে রাখার একটা বন্দোবস্ত করা, ঠিক আছে? এই জায়গাগুলো হচ্ছে মেমোরি কিউজ, ঠিক আছে? তা এটাকে খুব ইমোশনালি না দেখে বিষয়টাকে যদি প্র্যাকটিক্যালি কতটা ডেফিসিয়েন্সি হয়েছে সেই জায়গা থেকে একটুখানি বিষয়গুলোকে কভার করা যায়, আর দ্বিতীয়বার বা তার পরবর্তী সময়ে নতুন করে স্ট্রোক হওয়াটাকে প্রিভেন্ট করা যায়, তাহলে কিন্তু এত হতাশ হওয়ার কিছু নেই। তবু আমি সবসময় বলবো যে সমস্ত চিকিৎসক, স্নায়ু বিশারদ যারা দেখছেন তারা তো নিশ্চয়ই আপনাকে তাদের কথাবার্তা জানিয়েছেন এবং কি করতে হবে বলেওছেন, তাদের উপর একটু ভরসা রাখুন আর শুধু দেখুন যাতে উনি বাকি কথাগুলো শোনেন। এই কথা শোনাটা ভীষণ। ইনফ্যাক্ট স্মোকিং এর সঙ্গে সেরিব্রাল স্ট্রোকের একটা খুব গভীর সম্পর্ক আছে। আমরা দেখেছি কম বয়সে যাদের হয় না তাদের ক্ষেত্রে স্মোকিং এর সঙ্গে আমি হার্ট অ্যাটাকের থেকে অনেক সময় বেশি দেখে থাকি। জানি না এটা আসলে চান্স ডিটেকশন হতে পারে বা চান্স অ্যাসোসিয়েশন হতে পারে, কিন্তু এটা দেখা গেছে, মানে চিকিৎসা শাস্ত্রেও সেটা বলা হয় যে স্মোকিং এর সঙ্গে সেরিব্রাল স্ট্রোকের একটা চান্স। অ্যাকচুয়ালি এটা বুদ্ধিতে ধোঁয়া দেয় না, ধোঁয়াচ্ছন্ন করে দেয়, বরং ধোঁয়াচ্ছন্ন করে দেয়। আসলে এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো, সেদিন একজন অঙ্কোলজিস্টের সঙ্গে কথা হচ্ছে, খুব লজ্জিত ভাবে তিনি বললেন, তিনি কলকাতা বাইরে থাকেন, কোন একটা পেপারে তার একটা লেখা বেরিয়েছে এবং উনি টেলিভিশনেও কিছু বাণী দিয়েছেন কেন সিগারেট খাওয়াটা উচিত না। তারপরে তাকে দেখেছেন প্রতিবেশী একজন পেছনের দরজায় বাড়িতে ঢুকবার আগে সে সিগারেটটা খেয়ে বাড়িতে ঢুকতে, তিনি তখন এসে তারস্বরে তার স্ত্রীকে বলেছে, ও কন বলনেওয়ালা হ্যায়, ও তো খুদই পিতা বলেছেন। আমি ভদ্রলোককে, এটা সেই কবিরাজের গুড় খাওয়া বন্ধ করার গল্পের মতো। আমি কাউকে কোনো কিছু বলার আগে সেটা আমি নিজে ফলো করছি কিনা সেটা করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, সে একটি বাচ্চাকে নিয়ে তার মা যেতেন কবিরাজের কাছে, এবং কবিরাজ তার কাশি থামছে না আর প্রতিবারই ঘুরিয়ে দিচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন। তারপর বেশ কয়েক সপ্তাহ যাওয়ার পর গ্রাম থেকে হেঁটে হেঁটে যখন এলো তখন বলে একদম গুড় খাবি না। তখন বললো যে আপনি এইটা বলার জন্য আমার হাঁটু ফুলে গেল, এতবার এলাম, আপনি আগে বললেই তো পারতেন। হ্যাঁ, কাশি সেরে গেল বাচ্চাটার। বললো আমি কি করে বলবো, সেদিন যদি আমি বলতাম বাচ্চাটা দেখতো আমার তক্তপোষের নিচে গুড়ের নাগড়ি বসে আছে, ঠিক আছে, তার মানে আমি খাই, আমি আগে খাওয়াটা বন্ধ করেছি, আমি পারিনি, এই সময়টা আমি নিয়েছি, প্রতিবারই ভেবেছি বলবার আগে খাওয়াটা বন্ধ করব। তা আমি যেখানে এত গুড় ভালোবাসি, ওকে বারণ করতে গেলে আমাকেও বন্ধ করতে হবে বই কি, অতটুকু বাচ্চাকে বলবো। তা এটা হয়, আপনি আচরি ধর্মেরটা তো আছেই। তা কিন্তু উনি আমায় সারেন্ডার করে বললেন, আমি প্রথমে বললেন যে কেন আপনি যাদেরই দেখেছেন ক্যান্সার হচ্ছে শুধু সিগারেট খেয়ে, আমার সেলফ ডিফেন্স আপনি যাই বলুন না কেন, আপনি নিজেও জানেন। বলছি দিদি পাচ্ছি না ছাড়তে, খুব অসহায় ভাবে বলেছেন। একটা স্ট্রং ডিপেন্ডেন্স যেটা হয় স্মোকিং এর, যদিও সেই প্রসঙ্গে আমরা ঢুকছিলাম না, কিন্তু ধূমপানের শুরুটা হচ্ছে 17 থেকে 25। নতুন করে সিগারেট খেতে শুরু করছে বা ধূমপান করতে শুরু করছে, এইটা 25-এর পরে কম দেখবেন সংখ্যাটা। ওই সময়টাতে কোন রকমে আগল দিতে পারলে তো খুব ভালো। এবং ওটা না, মানে এটা হচ্ছে একটা নিকোটিন ডেলিভারি সিস্টেম সিগারেটগুলো, ওর হাফ লাইফটা হচ্ছে 45 মিনিটস মতন। ন্যাচারালি এখানে একটা অদ্ভুত বিজ্ঞানের চক্র আছে যে আমরা জেগে থাকি যদি 16 ঘন্টা, তাহলে ওই সময় আমার 45 মিনিট করে আমি যদি ধরি এক একটা, ওটা একটা ক্রেভিং তৈরি করে। যখন যেটুকু যাচ্ছে সেটা ডোপামিন ডেলিভারি সিস্টেমটাকে সুইচ অন করে দিচ্ছে কোথাও। তা ন্যাচারালি এইখানে একটা ভিসিয়াস সাইকেল তৈরি হয়।
ঠিক আছে, এবং সিগারেটের প্যাকেটেও ওই জন্য 16 থেকে 20টা সিগারেট থাকে। ঠিক আছে, তা এই ব্যাপারগুলো, হ্যাঁ, এত বিজ্ঞান মেনেই এত কিছু হয় যাতে করে ক্রেভিংটা বজায় থাকে। এবং তা সেই জন্য এই ডিপেন্ডেন্সটা এতটাই স্ট্রং, তখন অন্য যুক্তি বুদ্ধি সব লুপ্ত হয়ে যায় এবং ডিফিকাল্ট। এই তো নতুন বছরে কত মানুষ তো বোধহয় সিগারেট ছাড়ার চেষ্টা করবে, হ্যাঁ, সেটা কতদিন স্টে করবে, হ্যাঁ, সেটা। হ্যাঁ, বলুন উর্মিমালা। নমস্কার দিদি, ডাক্তারবাবুকে নমস্কার। নমস্কার। আমি নিয়মিত দর্শক, আমি এই প্রোগ্রামটা দেখতে খুব ভালোবাসি। আমি একাই থাকি তো, আমার মানে এটা আমাকে অক্সিজেন দেয় এই প্রোগ্রামটা আমাকে। যাই হোক, আমি আমার মেয়ের ব্যাপারে একটু কথা বলতে চাই ডাক্তারবাবুর সাথে। বলুন। বলছি, আমার মেয়ে বিবাহিত, মেয়ের বয়স এখন এই 25+, 26 বছর বয়স। তা মেয়ের বিয়ের আগে খুব ছোট বয়সে বিয়ে দিয়েছিলাম, 21+ বিয়ে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে কাজকর্ম পারতো না বলে খুবই অশান্তি ভোগ করতে করতে গত বছর একটা বাচ্চা হয়, মেয়ে হয়। যখন ও প্রেগনেন্ট তখন ও জানতো না স্বামী, ও আমার মানে জামাই একটা বড় কোম্পানির ভালো পোস্টে চাকরি করে, মানে ভালো স্যালারিও পায়। তো তখন জানতো না যে ওর হাজবেন্ড একটা অফিসের কলিগের সঙ্গে অ্যাফেয়ারে জড়িত হয়ে গেছে। তারপরে যখন জানতে পারে তখন অলরেডি বেবি হয়ে গেছে। বেবি হয়ে যাতে জানতে পারে, তখন ও বলে যে তোমার যদি আমাকে ভালো না লাগে তুমি বলো, না আমার মায়ের কাছে চলে যাচ্ছে, আমি একা থাকি, আমার হাজবেন্ড নেই। তখন বলে না না, ছেড়ে দেবো, এর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না, তুমি যেও না, আমার বাচ্চা নিয়ে সম্পর্ক। শ্বশুর শাশুড়ি মানসিক খুব টর্চারিং করতো, যেহেতু কাজ করতে পারতো না সংসার, কিন্তু কাজকর্ম শেখে নিয়ে আর কি, পড়াশোনা করতে করতে এমনি করতে করতে বিয়ে দিয়েছিলাম, কম্পিউটার নিয়ে করছিল। যাই হোক, এখন সমস্যাটা হচ্ছে মেয়েটার সঙ্গে তো যোগাযোগটা আছেই, মানে ও বুঝতে পারে, আমার থেকে বুঝতে পারে। এখন দিনের দিনে অফিসের পার্টি বাড়িয়ে দিয়েছে, সপ্তাহে 2-3টা অফিসের পার্ট দিন করে বাড়ি ফিরবে। তারপরে এখন এই 2-3 দিনের রিসেন্ট হচ্ছে কথার মামা, আমার মেয়ে যদি কখনো কথায় বলে যে তুমি বাচ্চাটা থাকি, মা বাবা রাতে ঘুমিয়ে পড়ছে আর রাতে তুমি 2টোর সময় ফিরছো, কথার কথা কোনো হুমকি, গায়ে হাত তুলছে। মানে 2-3 দিনের মধ্যে খবর আসছে যে মা আমার গায়ে হাত তুলছে, মানে ধাক্কা মারছে, গলা টিপে ধরছে, আওয়াজ করতে দেবে না। আমি শব্দটা কি করে এই জিনিসটাকে মানতে বলবো, বা আমি কি করে মেনে, আমি তো আমার আমার হাজবেন্ড। ঠিক আছে, প্রশ্ন নেই তো। একটা টেলিফোন এসেছিল, বললেন এরা যে এটা হয় না, দেখুন ছোট ছোট পরিবার তো, বাবা মা দুজনেই খুব ব্যস্ত, তার ফলে বাচ্চাদের প্রতি যে ধৈর্যটা দেখানো উচিত সেটা দেখানো যায় না, এবং বাচ্চাদের ঠিক ছোটদের মতো ট্রিট করা যাচ্ছে না। এই সম্পর্কে একটু কিছু বলতে বলছি। ছোটদের কাছে আমাদের ধৈর্যের আসল পরীক্ষা। তার কারণ আমরা যে ক্ষেত্রে যেখানে যে যতই সার্থক নামা হই না কেন, সত্যি সত্যি বাড়িতে যখন বাবা মা এসে পৌঁছচ্ছে না, তখন তিনি বাবা বা মা তা সারাদিন কাজের পরে ক্লান্ত, এবং একেবারেই দরজার বেল বাজা থেকে শুরু করে ওই যে লাফাতে লাফাতে টানাটানি, এটা লাগবে, স্কুলের এটা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, অনেকে না ওই বিষয়টা একেবারেই নিতে পারেন না। কেউ মারধর করে ফেলেন, কেউ চিৎকার করেন, কেউ এটা করেন। আমি সবসময় বলি যে ছোটরা তো আমাদের থেকে শেখে, দেখে শেখে বেশি, বুঝেছি, শুনে শেখে না। কিন্তু আমরা যেটা করি সেটাই কিন্তু ওই করাটাই হচ্ছে আসল জায়গা। হ্যাঁ, ওই বিষয়টাকে ইন্টারনালাইজ করে। তার ফলে সব পরিবারের একটা একটা লিমিট সেটিং এর জায়গা থাকা উচিত। যদি সেই পরিবারের এরকম নিয়ম হয়, যেরকম অনেক ফ্যামিলিতে আছে, কোনো খারাপ খবর বাড়িতে বাইরে থেকে লোক ঢুকলেই দেব না, বুঝছি, কিন্তু এখানে হয়তো বাচ্চা ছিল তার অ্যাটেন্ডেন্টের কাছে, সে চলে যাবে তাড়াহুড়ো করছে, অথবা দাদু ঠাম্মা বা কেউ একটা রয়েছে, বাবা মা থাকলে তাদের অনেক অভিযোগ, অনেক স্কুল নিয়ে কথাবার্তা, অনেক কিছু থাকছে। একটা লিমিট সেট করতে হয় যে 10 মিনিট সময় এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, আমি ঢোকার 10 মিনিট বাদে বল। অথবা বাবা মা ঢুকতে পারেন যে সময়টাতে, সেই সময়টা থেকে ওই প্রচুর বাড়িতে আমি এরকম দেখেছি যে হয়তো সে রিমোট কাটিটি তার হাতে, টিভি দেখছে, হইচই করছে, কার্টুন দেখছে, গেমস খেলা হচ্ছে। ন্যাচারালি যিনি বাইরে থেকে আসছেন সারাদিন খেটে খুটে, তারও খুব বিরক্ত লাগে। এখন ওই জায়গাটাতে ওই লিমিটসটাকে সেট করা দরকার, যে বাইরে থেকে যারা আসবেন তারা অনেক পরিশ্রান্ত হয়ে এসেছেন, ঠিক আছে, অর্থাৎ ওইটা করি, ওটাতে একটা রিওয়ার্ড মার্ক থাকবে।
ওইটাতে ছোটদের তো এত কিছু বোঝানো যাবে না যে ওই 10 মিনিট কিন্তু বাবা আমাকে ডিস্টার্ব করো না, বাবা মা একটু মুখে চোখে জল দিয়ে একটু জল খেয়ে, বা যদি কোনো ব্যাপার হয় একটু চায়ের কাপ নিয়ে বসলেন বা তারা বসলেন, তখন তুমি বলো, এক এক করে বলো, ঠিক আছে? যে রুলটাকে ব্রেক করবে, ঠিক আছে, তার রিওয়ার্ডের নাম্বার থেকে মাইনাস গোল্লা হবে সেটা। অতএব এটা করলে একটু খেলার ফর্মে নিয়ে আসা যায়। দ্বিতীয় হচ্ছে, যদি কোথাও বকতে হয়, বাবা মায়েদেরও আমি সবসময় যে কথাটা বলবো বা বলে থাকি, সেটা হচ্ছে আমরা যখনই কোনো কিছুতে ভীষণভাবে রিয়াক্ট করছি, রেসপন্ড করার জায়গায়, তখন কি হয়, আমাদের ইমোশনাল একটা কোথাও ব্রেকডাউন হয়, আমরা খুব বেশি ইম্পালসিভ হয়ে যাই অথবা এত এক্সপ্লোসিভ হয়ে যাই যে ওইটাই কিন্তু ছেলে বা মেয়েটি শিখছে, আমার সন্তান শিখছে। এটা না করে খুব ঠান্ডাভাবে, খুব রেগে গেলেও ওই রাগের এক্সপ্রেশনটা, তার ইমোশনাল এক্সপ্রেশনটা কম দেখিয়ে খুব গম্ভীরভাবে বিষয়টা বলা, একবারই বলা, ঠিক আছে? যদি না হয় সেটাকে কম গুরুত্ব দেওয়া, যাতে ও পরপর 2 দিন 3 দিনে বুঝতে পারে যে এটা করলে কিন্তু মা খুব বিরক্ত হচ্ছে, অতএব এটা করে কোনো লাভ হচ্ছে না, আমি বিরক্তি তৈরি করে দিতে পারছি, মারধর খেয়ে যাচ্ছি, একেবারে। এটা বাচ্চারা খুব তাড়াতাড়ি বোঝে, ঠিক আছে? সেই দুটো করতে পারলে অন্তত এই দুটো কাজ, একটা লিমিট সেটিং এর জায়গা, আর একটা হচ্ছে আমার একটা ফার্ম নোটিশ, তাছাড়াও আমার বিহেভিয়ারাল জায়গা থেকে আমি এমন কিছু করে ফেলবো না যেটাতে আসলে নেগেটিভ বিষয়টাই আমি গুরুত্ব দিয়ে বাড়িয়ে ফেলছি, সেটা যেন না করি, এইটুকু করাই যায়। এটা স্বাভাবিক আন্ডারস্ট্যান্ডিং ছোটদের মধ্যে। তা আমাদের সময়ের কমের দিকে, মানে প্রায় শেষের দিকে, সার্বিকভাবে যে ধৈর্যটাকেও যদি আমরা মাথায় রাখি আর ওয়েলবিংটাকেও যদি আমরা মাথায় রাখি, এই তুমি তোমার কাছে একটা গল্প শুনেছি, এই গল্প মানে ঘটনা, বাস্তব ঘটনা, যে বছরের শেষের দিনটি তুমি কিছু বয়স্ক মানুষদের সঙ্গ দেওয়ার চেষ্টা করেছো, মানে তাদের যে সঙ্গ পছন্দ, এটা হয় জানো, এটা ভীষণ ম্যাজিক হয়। আমি দেখেছি, নিজের মতো কাজ করছি তো, বহু হয়তো সমাদর পাচ্ছি, সম্মান পাচ্ছি, সব পাচ্ছি, কিন্তু যেদিন নিজের স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হয়, সেদিনটার মতো কোন দিনটা নয়। ঠিক। আর এটা যত বয়স বাড়ে, মানে আমার স্কুলের বন্ধু, মানে তারা আমার সমসাময়িক, তারা সবাই হয়তো আমার মতো কাজের মধ্যে নেই, কিন্তু ওই সময়টা তো অনাবিল, ওই সময়টা এত উচ্ছল, এবং তারপরে সেটা যে কি ভীষণ ভাবে এনার্জি দেয় কতদিন ধরে। তুমি এরকম একটা কাজ, আমি 31st এর রাতটা, এখানে আমার কৃতিত্ব বিশেষ কিছু নেই, কিন্তু ঘটনা যেটা, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার বাড়ির কয়েকজন বয়স্ক মানুষ, তারা কয়েকজন, তাদেরকে কেউ কাছাকাছি থাকেন, কেউ একটু দূরে থাকেন, তাদেরকে একসঙ্গে আমার বাড়ির ছেলেমেয়েরাই তাদেরকে নিয়ে এসে হাজির করেছে। তাদেরই উৎসাহ মূলত, একটু গান বাজনা, একসঙ্গে খাওয়া দাওয়া, তারপরে অনুষ্ঠান শেষ হলে একটু বেশি রাত্রি করে তাদের যত্ন করে একটু পৌঁছে দেওয়া, একটু গল্প গুজব করা। এইটাতে না, সেই মানুষগুলো যাদের থেকে আমরা এসেছি, আমাদের তো পূর্বাপর বলে একটা বিষয় আছে, ছোটদেরও জানা উচিত বাবা মায়েরা কোথা থেকে এসেছে, বাবা মায়েরা থেকে যেমন ওরা এসেছে, তারা কোথা থেকে এলো, হ্যাঁ, কিরকম মানুষজন, একেবারেই। তাই এতে এই ভ্যালু সিস্টেম, আমরা এত এত কথা বলি, এত উপদেশের কথা সারা বছর ধরে এই হোয়াটসঅ্যাপে এতে কত কি পাই, কিন্তু সত্যি সত্যি যখন দেখা যায় যে সেই বিষয়টা রেসিপ্রোকেট করছে কেউ, সোজা উল্টো ওদিকে ঘুরতে ঘুরতে সোয়েটার বোনা হয়ে যাচ্ছে, তখন ইমোশনাল জায়গাটা অনেক শক্তপোক্ত হয় এবং বয়স্ক মানুষগুলো কোথাও নেগলেক্টেড ফিল করেন না, সেটা খুব জরুরি। হ্যাঁ, সেই তৃপ্তিটা আছে, কিন্তু এতে আমার কৃতিত্ব খুব কম, তার কারণ আমি তো বাড়ি পৌঁছে দেখছি বিষয়গুলো ঘটছে, কিন্তু আমি খুব বিষয়টার মধ্যে আমি খুব আনন্দ পাই। এই আনন্দ পাওয়াটা একটা বিষয়, আর বিশেষ করে ছোটরা যখন এই কাজগুলো করে, সেটা দেখতে খুব ভালো লাগে, এবং তখন কোথাও একবার নতুন করে একটা বিশ্বাস আশা জন্মায়। হ্যাঁ, বিশ্বাস তো রাখতেই ভীষণ মনে হয়, এটা বিশ্বাস রাখতে হবে, জানেন তো। আমরা বড় বেশি আমাদের পরের জেনারেশন গুলোকে অবিশ্বাস করতে শুরু করেছি, আমরা ধরেই নিয়েছি ওরা কিছু পারবে না, কিন্তু এটা ঠিক না। আমি একদম তোমার সঙ্গে একমত। হ্যাঁ, একটা বোধহয় ছোট শেষ টেলিফোন আছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি যে ও হচ্ছে একটা ঠাকুরের নাম করলো, এবার মনে হচ্ছে যেন অন্য ঠাকুর বেড়ে যাবে, সব ঠাকুরের নাম করতে হবে, বা কেউ মারা গেছে। না না, আপনি শুনুন না, আপনি না একটু শুরু থেকে বলুন,
আমি আপনি এখন স্টুডিওতে কথা বলছেন কি? হ্যাঁ, কোন বলুন। আপনার ছেলের বিষয়ে কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে একটু বলুন। তো হঠাৎ হঠাৎ মানে কোন ঠাকুরের হয়তো নাম করছি আমরা, হ্যাঁ, মা দুর্গার নাম করলাম, এবার ওদেরকে আমাকে মা কালী, মা কমল, মা লক্ষ্মী সব ঠাকুরের নাম করতে হবে, তাহলে হয়তো ঠাকুর আমার উপর লেগে যাবে। বা কেউ মারা গেছে, কেউ মারা গেছে, তার নাম করলে সে ভয় পেয়ে যাচ্ছে, তাদের বাড়ির মানে কোনো কিছু ছোঁয়া বা ইয়ে এইসবে আমার খুব ভীষণ ভয় পাচ্ছে, তাই ছুটি হঠাৎ করে লেগে যাচ্ছে। কেটে গেছে আসলে। এটা একটু অসম্পূর্ণ টেলিফোন হলো, কিন্তু এখানে 33 কোটি দেবতার নাম সে শুনতে চায় একটা নাম করলে, আরেকটা হচ্ছে যে অপর কেউ মারা গেলে সে বাড়ির কিছু ছোঁয়া টোয়া এগুলো ভয় পায়। এটা কি অবসেসিভ কম্পালসিভ জায়গা তো আছে, তোকে শিখেছে বোধহয় না এগুলো। একটা আমরা কালচারালি অনেক কিছু শিখি। আমাদের যখনই কোনো কারণে উদ্বেগ হয় তখন কালচার শেখায় সেই উদ্বেগটাকে কাউন্টার করার রাস্তাটা, পরে কাউন্টার করার রাস্তাটা বাকি দেবতাদের যাদের নাম করা হলো না তারা অসন্তুষ্ট হবে। কিন্তু এগুলো সবটাই তো তুমি যেটা বলছিলে যে আমরা অনেক কিছু শিখি, মানে বাড়ি থেকে শেখানো হয়েছে বলেই এই ভয় ভীতি থাকে। এটা আমাদের একটা সময় আমরা নিজেরাই বুঝে যাই যে কোনটাকে ইগনোর করতে হবে, কোনটাকে গুরুত্ব দিতে হবে। তো মানুষের চলার পথে আমি তো ছোটবেলায় শিখেছিলাম যে এক কাঁধে হাত দিলে মা মারা যায়, মাথা ঠুকে গেলে সিংহ যায়, ঠিক আছে, এক শালিক দেখলে ঋণ খারাপ যায়। এখন এসব দেখেও তো দিব্যি আছে। তো তার মানে কি, ওই বিষয়টাকে যত বড় হওয়ার সাথে সাথে ম্যাচিউর অ্যাবস্ট্রাক্ট থটের জায়গা থেকে আমরা বুঝতে পারি এগুলো সব কংক্রিট থট, এগুলোর কোনো মাথা নেই মুন্ডু নেই, কিন্তু বহু মানুষ এগুলো বয়ে বেড়ায়। এগুলো কিছুটা সমাজ শিক্ষাও, মাথাটা ঠোকানটা বাঁচানো, এইরকম ভাবে হাঁটা, কোথাও কোথাও সমাজ শিক্ষা, বালিশের উপর যাতে কেউ না বসে, রাইট। কিন্তু ওগুলো গল্পের চলে। হ্যাঁ, তবে এই ব্যাপারগুলো আস্তে আস্তে পাল্টে যায়। যখন বাড়িতে 4-5টা ভাই বোন থাকতো তখন এই বিষয়গুলো যত বেশি অ্যাপ্লিকেবল ছিল, এখন তো একজন সে বালিশে বসলো না মশারির উপর চালে উঠলো, সেটা নিয়ে আর ভাবিতেও নয় আর সময়ও নেই দেখা। ঠিক কথা, ঠিকই। আমরা শুরুতে ছিলাম ধৈর্যের জায়গায়, ঠিক আছে। তার কারণ আমি বিশ্বাস করি যে এই যুগে সবচাইতে বড় অস্ত্র কিন্তু ধৈর্য, আর হিউমার, গুড সেন্স অফ হিউমার। এই দুটো না থাকলে আমরা বাঁচবো না। এটা যখন হারিয়ে যায়, এবং ধৈর্য হচ্ছে না ওই রাগের ঘরের যে দরজা পাহারা দেয় যে, তার নাম ধৈর্য। সেই যখন হেরে যায় তখন আমাদের রাগের দরজা খুলে রাগ বেরিয়ে আসে। এটা খুব জরুরি আমাদের রিলেশনশিপের জন্য, আমাদের প্রত্যেকটা দিকের জন্য। হ্যাঁ, কেননা আমাদের সাফল্য অসাফল্যের জন্য একেবারে সবকিছুরই দোরগোড়ায় দরওয়ানটি ধৈর্য। ঠিক, একেবারে। সে না নত হয়, আর নত না হতে পারলে তো উন্নত হওয়া যায় না। তা সেই জন্য সেই জায়গাটাতে আমার মনে হয় নতুন বছর রেজলিউশন এটাই হওয়া উচিত যে আমরা আমাদের ধৈর্যটা আরেকটু বাড়াবো। আমাদের এক্সপেকটেশনসটা যেরকম বাড়বে, এখন টেকনিক্যাল জায়গা থেকে অনেকেই বলেন এত গ্যাজেটস এত কিছু এসে গেছে, তাতে কি লোকের ধৈর্য কমে যাচ্ছে? আর ধান গাছ বসালে কিন্তু ধৈর্য লাগে, এত সবকিছুতে সময় দিতে হয়, কিন্তু কি হয় আমরা ওই মুহূর্তের মধ্যে সব হয়ে যাচ্ছে বলে যে আমরা না একটার জায়গায় একটা প্রচুর অল্টারনেটিভস রয়েছে। কিন্তু আজও একটা শিশু যখন জন্মায় তার আগে মাকে 9 মাস অপেক্ষা করতে হয়। ঠিক আছে, আসলে জীবনের মূল ধারাটা কিন্তু একই আছে। আমরা 200 বছর ধরে টেকনিক্যাল সুপ্রিমেসি তৈরি করছি বলে আমরা মনে করছি আমাদের ইনসিকিউরিটি থেকে আমরা সবকিছুর কন্ট্রোল নিতে চাই। সেই কন্ট্রোল নিতে গিয়ে আমরা প্রচুর গ্যাজেটস আবিষ্কার করে ফেলেছি যাতে কোথাও না অসুবিধা হয়, তারপরেও অসুবিধে থেকে যায়। সেই অসুবিধাটা দূর করার জন্য আমাদের কাছে যে দাঁড়িয়ে থাকে তার নাম ধৈর্য। তাছাড়া উপায় নেই। উপায় নেই, তুমি চাইলেই সকাল হবে না, এমন নয় রাত্রে তো হয়, কিছুতেই আলো ফুটছে না, কাটছে না, অথচ দরকার আলোটার। কিন্তু সত্যি সত্যি সূর্য তার নিজের নিয়মে ওঠে, একেবারে সবুরে মেওয়া ফলে। হ্যাঁ, এবং ধৈর্য ধরতেই হয়। ঠিকই, এইটাও মানে এমনিও আমার মনে হয় যে এখন বাবা মাদের মধ্যে এটা আছে, সন্তানদের মধ্যে তো আছেই ওই কিছু। এখন যে এত এই যে সমস্যাগুলো না, তাতে সাইকোলজিস্টরা দুটো জিনিস বলছেন। একটা হচ্ছে বাচ্চাদের, আমরা অনেক বেশি চাইল্ড সেন্ট্রিক ফ্যামিলিতে আমরা বাচ্চাদের প্রতিটা মুহূর্তে চাহিদা পূরণ করছি, তো সাথে সাথে সে ধৈর্য ধরতে শিখছে না, তার ফ্রাস্ট্রেশন টলারেন্স তৈরি হচ্ছে না। ফলে যখন রিয়েল লাইফ সিচুয়েশনে যাচ্ছে, যেখানে যে বিষয়টার জন্য ধৈর্য রাখতে হয় বা যে ফেলিওরটাকে মেনে নিতে হয় সেটা সে মানতে চাইছে না, তখন সে তো স্পেশাল,
প্রত্যেকটি শিশু স্পেশাল, ফলে তার এন্টাইটেলমেন্ট, সে স্পেশালি ট্রিটেড হবে, ঠিক আছে। তার নার্সিসিজম, সেটা বাস্তবের ওই ঘষা মাজাটার জায়গা স্পর্শ পাচ্ছে না, সেজন্য কেউই কারোর কথা শুনতে চাইছে না। তার কারণ সে তো, তুমি আমাকে পছন্দ করলে না, তাহলে ঠিক আছে আরেকজন আছে, অথবা তার জায়গায় আমি এটা কিছু করে বসবো, এই জায়গাটা হচ্ছে। এই জন্য ধৈর্যের সাধনা বাড়ানোর রাস্তাগুলো হচ্ছে এক, এম্পাথাইজ করা, ঠিক আছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে সেই সময় নিজের থ্রেশহোল্ডটাকে আমি তুলতে পারি কিনা দেখা, এবং এটা বুঝে নেওয়া যে পৃথিবীতে মানুষ কোনো কিছুই কিন্তু সহজে পায়নি, সেটার জন্য তাকে অনেক ধৈর্য ধরতে হয়েছে। সারা জীবনই সাধনা ধরে হয়তো একজন বিজ্ঞানীর কিছুটা দেখিয়ে গেছেন, সেটা নিয়ে কাজ করে তার 200 বছর পরে একটা দারুণ কিছু আবিষ্কার হয়েছে। এরোপ্লেন আবিষ্কারের অনেক আগে কিন্তু মানুষ ওড়ার স্বপ্ন দেখেছে, তারপর একদিন মনে হচ্ছে এইভাবে উঠলে হবে। রাইট ব্রাদার্স একদিন একটা কিছু করলেন, কিন্তু রাইট ব্রাদার্স এর তৈরি করা এরোপ্লেনে যদি আমাদের কাউকে চাপতে বলা হয়, কেউ চাপবো না, ভয়ই চাপবো না। সেই জন্য সেটার অনেক মডিফিকেশন হয়েছে। তা এইভাবেই তো এগোই। তো সেই জন্য দাড়িটিকে খুব শক্তপোক্ত কর্মঠ করতে হবে, মানে সেই দাড়ি যদি ধৈর্য হয়, তা না হলে রাগ মানেই লন্ডভন্ড এবং খারাপ থাকা। সকলে ভালো থাকবেন।